একটানা 7 দিন তীব্র জ্বরের দাবদাহ আর সর্দি কাশির মতো বিদঘুটে অসুস্থতায় ভুগে তবে সেদিন সারা বেলা বাইরে থাকার পাট চোকালো অরু। এখন জ্বর নেই মোটেও, গত কয়েকদিনের থেকে আজ শরীরটাও বেশ হালকা লাগছে। তবে খুশখুশি কাশিটা যেন পিছুই ছাড়ছে না। দিনের বেলা যেমন তেমন রয়ে শুয়ে যায়, কিন্তু রাত হলে যেন কাশির 14 গোষ্ঠী এসে ওর ঘুম হারাম করে দেয়। সাধে কি আর অরু এটাকে বিদঘুটে রোগ বলে? আজ মনে হচ্ছে এক ফালি রোদ উঠেছে পূব আকাশে। অরু উঠে গিয়ে জানালার পর্দা সমেত কাঁচ সরিয়ে দেয়। সঙ্গে সঙ্গে বরফ শীতল ঠান্ডা হাওয়া নাক চেড়ে ভেতরে প্রবেশ করল ওর। রোদের তাপ যতটা মনে হচ্ছিল ততটাও গাঢ় না। মুখ ভার করে আবারও জানালার কাঁচ টেনে দিল অরু। মনে মনে ভাবল, এই ঠান্ডা বাতাস লেগে যদি আবারও জ্বরটা ফিরে আসে তাহলে আবার নির্ঘাত মেরে ফেলে আলুর দম বানিয়ে দেবে। তবে পর্দাটা আর টানালো না। রুমের কোণ থেকেই একটা বার স্টুল টেনে নিয়ে গালে হাত দিয়ে বসে পড়ল জানালার মুখোমুখি। প্রকৃতির অবমাহমান উত্থান পতন দেখতে দেখতেই যখন ভাবলেশীন হয়ে পড়ে অষ্টাদশীর উদাসীন মন, তখনই রুমের বাইরে হাতের আঙুল দিয়ে দরজায় ঠক ঠক আওয়াজ তুলে কড়া নাড়ে অষ্টাদশীর মনে গ্রিক গড খ্যাতিপ্রাপ্ত সুদর্শন যুবক। অরু পেছনে ঘুরল তৎক্ষণাৎ। দেখল পুরো ফর্মাল ড্রেস আপে পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে কৃতিক। চুলগুলো আজ এলোমেলো নয়, বরং হেয়ার জুয়েল দিয়ে পরিপাটি করা। সফেদ শার্টের ওপর নেভি ব্লু কোটি আর গ্রে রঙের রিস্ট ওয়াচে তাকে অসম্ভব মানিয়েছে। অবশ্য এটা নতুন কিছু নয়। প্রথম 2 দিন বাড়িতে সারাক্ষণ গেম খেলে কাটালেও গত 1 সপ্তাহ ধরেই প্রতিদিন রেডি হয়ে কোথাও যায় কৃতিক। অরু জানে না কৃতিক কোথায় যায়, আর জানতেও চায় না, কারণ অরুর চোখে কৃতিক একজন নির্দয় মানব। কতটা অমানুষ হলে একজনকে এমন প্রতিকূল আবহাওয়ায় ঘর থেকে বের করে দিয়ে ঘুমিয়ে যেতে পারে মানুষ, ভেবে পায় না অরু। আর না কৃতিকের কাছে এর কোনো জবাব আছে। এই লোক বেপরোয়া স্বভাবের জানতো আরও, তাই বলে এতটা, তাও বিনা কারণে। এখনও সেই সব কথা ভাবলে মাথাটা জ্বলন্ত লাভায় টকবক করে ওঠে আরও। দ্বিতীয়বারের মতো কৃতিকের দরজায় টোকা দেওয়ার আওয়াজ পেয়ে সম্মোহন ফিরে পেল আরও। তবে কোনো কথা না বলে শুধু জিজ্ঞাসু দৃষ্টি নিক্ষেপ করল কৃতিকের দিকে। জবাবে নিজ পকেটে হাত গুজে রেখে একটানা কয়েক মিনিট নিষ্প্রভ তাকিয়ে রইল কৃতিকও। কৃতিকের চোখ নিষ্প্রাণ, তবে তাকালে মনে হয় কথাদের রাজ্য। এ চোখে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না। অরুও পারল না চোখ নামিয়ে সংশয় বোধ করল। তারপর বাধ্য হয়ে জিজ্ঞেস করেই ফেলল, কিছু বলবেন? না। সশব্দে কথাটা বলে দ্রুত স্থান ত্যাগ করে চলে গেল কৃতিক। অজ্ঞাত অরু কিছু না বুঝে সেদিকেই তাকিয়ে বিড়বিড় করল, এই লোকটা এমন কেন? ভারী অদ্ভুত। অবসেশন। মানে ঘোর? হ্যাঁ ওটাই, তুই আমার প্রতি অবসেশন অর্ণ, আর কিছুই নয়। অযথা নিজের মূল্যবান সময় নষ্ট করিস না। আমার জীবনটা পদ্মপাতার জলের মতোই, আজ আছি কাল নেই। দেখা গেল নিজের বাবার হাতেই। বাক্যটুকু আর শেষ করতে পারল না এলিসা। তার আগেই ফোনের ওপাশ থেকে কড়া গলায় শাসিয়ে উঠল অর্ণব। চুপ করবি এলাসা? এই এক বাসি গল্প শুনিয়ে শুনিয়ে আর কতদিন দূরে সরিয়ে রাখবি আমাকে? যেদিন নিজে চোখে দেখবি সেদিন বুঝবি আমি কোনো বাসি কিংবা বেহুদা কথা বলছি না। যেদিন দেখবো সেদিন তুই আর একা থাকবি না, আমরা 3 জনই তোর সাথেই থাকবো। নিজেকে এতটা হেল্পলেস ভাবার কিচ্ছু নেই। আমার জন্য তোরা কেন বিপদে পড়তে যাবি? অর্ণব শীতল কণ্ঠে বলল, তুই আর আমরা কি আলাদা বল? এলিসা জবাব দেয় না। এই অর্ণবটাকে বুঝিয়ে বুঝিয়ে হয়রানও নিজেই। কাজের কথা বলতে গেলেও ঘুরিয়ে ফিরিয়ে প্রেম টপিকে চলে আসে। আশ্চর্য! কিন্তু অর্ণবই বা কী করবে? ভালোবাসা তো আর পরিস্থিতি বুঝতে চায় না, আর না মানতে চায় কোনো বাধা। নইলে এলিসার মতো নাম করা পোকার প্লেয়ারকেই কেন ভালোবাসতে গেল? দুনিয়াতে আর কি কোনো ভালো মেয়ে ছিল না? একটা দীর্ঘশ্বাস ছেড়ে এলিসা শুধায়, এখন কোথায় আছিস? গাড়িতে। আজকে ইউএসএ ফিরলাম। এর মধ্যে কৃতিক আবারও কারো ডিটেলস চাচ্ছে, ওটা বের করে দিয়ে এখন বাসায় যাচ্ছি।
তোদের জন্য আমার ডিটেকটিভ এজেন্সির জবটা আর বৈধ থাকলো না। দ্য গ্রেট হ্যাকার অর্ণব সায়ন্ত যদি বেস্ট ফ্রেন্ড হয়, তবে ফ্রেন্ড উইথ বেনিফিট কে না চাই বল? অর্ণব উচ্ছ্বাসিত গলায় বলল, চল না আজ সিনেমা হলে গিয়ে ফ্রেন্ডস উইথ বেনিফিট মুভিটা দেখে আসি, শুধু তুই আর আমি। হেভি রোমান্টিক মুভি, আমি 10 বারেরও বেশি দেখেছি। তুই একটা নষ্ট। বিরক্ত হয়ে কল কেটে দিল এলিসা। এই ছেলের সারাক্ষণ মাখো মাখো ভাব, কী করে এত নাম করা হ্যাকার হলো? তৎক্ষণাৎ ভাবনার সুতোয় টান পড়ল ওর। অযাচিত মন বলল, ওয়েট, কৃতিক কার ডিটেলসই চাইলো অর্ণবের কাছে? নতুন করে আবার কার সাথে ঝামেলা পাকাতে চাইছে ও? তীর কাটায় ঠিক সন্ধ্যা 7টা। কৃতিক মাত্রই বাড়িতে এসেছে। বেশভূষা দেখে মনে হচ্ছে বাইক রাইডিংয়ে গিয়েছিল সে। পাসওয়ার্ড দিয়ে দরজা খুলে হলরুমের মধ্যখানে পা রাখতেই 2 পা নিজ গতিতে থমকে গেল ওর। ভেতরে ক্রমান্বয়ে ছড়িয়ে পড়ল অজানা লাভ দুটো। সেখানেই কিছুক্ষণ এই একইভাবেই দাঁড়িয়ে থেকে ধীর পায়ে এগিয়ে এলো সবচেয়ে কর্নারের কাউচের দিকে। ঘাড়টা সামান্য কাত করে মুখে একটা বাঁকা হাসি ঝুলিয়ে রেখে দেখতে লাগলো ঘুমন্ত মেয়েটাকে। এই মেয়েটা ওর চেনা, খুব চেনা, যেখানে মেয়েদের প্রতি তীব্র অনীহা ওর, সেখানেই হাঁটুর বয়সী মেয়েটার প্রতি অদম্য আসক্তি। অথচ এই অনুভূতিগুলোকে কত বছর ধরে অস্বীকার করে যাচ্ছে ও। খুবই সন্নিকটে একজনের উপস্থিতি স্পষ্ট, অথচ তখনও হলরুমের নরম গতিতে হাত পা ছড়িয়ে ছিটিয়ে ঘুমোচ্ছে অরু। গভীর ঘুমে তলিয়ে থাকায় জামা কাপড়েরও হদিশ নেই। প্লাজো টি শার্ট দুটোই জায়গা থেকে সরে গিয়ে শরীরের অর্ধেকাংশ উন্মুক্ত। হলরুমে জ্বালিয়ে রাখা বিস্তর ফকফকে সাদা আলোয় সে সব কিছুই কৃতিকের চোখে দৃশ্যমান। ও না চাইতেও এক ঝলক পা থেকে মাথা অবধি বরফ করল অরুকে। হুট করেই কেমন ঘোর লেগে এলো দু চোখে। নেশাগ্রস্তদের মতোই চোখ দুটো ঝাপসা লাগছে ওর। গলাটা শুকিয়ে কাঠ হয়ে আসছে। বারবার জিভ দিয়ে শুকনো অধর ভিজিয়ে দিচ্ছে। চোখের সামনে শুয়ে থাকা অরুর লতানো নারীদেহের ভাঁজগুলো বড্ড আকর্ষণীয় লাগছে কৃতিকের চোখে। বয়সের তারতম্য, সম্পর্কের জটিলতা সব কিছু কয়েক মুহূর্তের জন্য ভুলতে বসেছে দ্য গ্রেট পার্সোনালিটি খ্যাত জায়ান কৃতিক চৌধুরী। মেয়ে মানুষে নাকি তার অ্যালার্জি। ভার্সিটির টিচার থেকে স্টুডেন্ট সবাই তো এটাই জানে, কিন্তু এখন এই মুহূর্তে এমন কেন হচ্ছে? 8 বছর আগে তৈরি হওয়া প্রণয়াশক্তি কেনই বা হুট করে মাথাচাড়া দিয়ে উঠছে? তাহলে কি কৃতিক অরুকে নয়, বরং নিজ অনুভূতিকে ঘৃণা করে? সৎ মায়ের মেয়ের প্রতি এতটা দুর্বলতা কোন সমাজই মেনে নেবে না। বাঙালি সমাজ তো একদমই নয়। তাই তো নিজে বাঙালি হয়েও বাঙালিদের প্রতি এত রাগ ওর। ভালোবাসায় আবার সমাজ কিসের? ধর্মে যার প্রাধান্য আছে, সমাজে তার স্বীকৃতি নেই কেন? ভেবে পায় না কৃতিক। এই মুহূর্তে ভাবতেও চায় না কোনো কিছু সে। ওর চোখে পৃথিবী এখানেই থমকে গিয়েছে। পায়ে পায়ে এগিয়ে গিয়ে অরুর শিওরে ধপ করে বসে পড়ে কৃতিক। ফ্লোরে উড়োঝুড়ো হয়ে পড়ে থাকা লম্বা চুলগুলোর দিকে এক পলক গভীর দৃষ্টিতে তাকিয়ে ওর কানের কাছে এসে হিসিয়ে কৃতিক বলে, আবার কেন ফিরে এলি এই আধ পোড়া জীবনে? বাকিটা পুড়িয়ে দিতে? তারপর একটা কপট হাসি খেলে গেল কৃতিকের ঠোঁটের কোণে। মুখটা আরও একটু সামনে বাড়িয়ে একই সুরে বলল, এবার যদি সত্যি তোর আসক্তি থেকে নিজেকে সামলাতে না পারি, তাহলে বিশ্বাস কর তুইও পুড়বি। আমার দহনে পোড়াবো আমি তোকে। এখন তো ছোট নেই, তাহলে তুই কেন বেঁচে যাবি? এবার আর আমি একা নই, আমরা দুজনে মিলে প্রণয়সিক্ত হব। কৃতিক অযাচিত ঘুরের বসে আরও কিছু বলতে যাবে, তার আগে অরু ঘুমের তালে একটু নড়ে চড়ে ওঠে। আকস্মাৎ সম্বিত ফিরে পেল কৃতিক। কি করছিল ও এটা? সঙ্গে সঙ্গে অরুর দিকে তাকিয়ে কপাল কুঁচকে ফেলল। এক ঝটকায় উঠে দাঁড়িয়ে ওয়ার্ড্রবের থেকে একটা লম্বা চাদর বের করে ছুঁড়ে মারল অরুর উন্মুক্ত পায়। এমনভাবে দৌড় থেকে ছুড়ল যেন অরুর শরীরে কোনো নোংরা লেগে আছে। গায়ে কাঁথা জাতীয় কিছুর উপস্থিতি টের পেয়ে সেটাকে ভালো মতো গায়ে পেঁচিয়ে অন্য পাশ হয়ে শুয়ে পড়ল অরু। সরু জায়গা হওয়াতে পাশ ঘুরতেই কাচের টি টেবিল থেকে
ছোট্ট বাইকের শোপিসটা পড়ে যাচ্ছিল মেঝেতে। তৎক্ষণাৎ সেটাকে ক্যাচ করে নিল কৃতিক। বাইকে বসা হেলমেট পরাদের ইঞ্চি সাইজের পুতুলটাকে চোখ পাকিয়ে হিসিয়ে বলল, ডোন্ট ইউ ডেয়ার টু মেক আ সাউন্ড। সেই সন্ধ্যায় গর্তয় ডুবে যাওয়া নরম সোফাতেই ঘুমিয়ে কাটিয়ে দেয় অরূপ। যখন ঘুম ভাঙে তখন রাত 9:35। চারিদিকে ঘুটঘুটে অন্ধকারাচ্ছন্ন পরিবেশ। ঘুমের রেশ কাটিয়ে আরামোরা ভেঙে উঠে বসতেই সেদিনের মতো বিশাল মনিটরের এক ফালি তীক্ষ্ণ আলো এসে চোখে লাগে অরুণ। সেই আলোতে কৃতিকের উপস্থিতি স্পষ্ট। কানের ওপর কানপট্টির ন্যায় বড় বড় হেডফোন লাগিয়ে নেই দ্বিধায় গেমিং রিমোট কন্ট্রোলটায় হাত নাড়িয়ে যাচ্ছে সে। পরনে বাইকারদের মতো ব্ল্যাক লেদার জ্যাকেট, যার সামনের দিকে চেইনটা পুরোপুরি খুলে ঘাড় থেকে খানিকটা নামানো, যার দরুন ভেতরে পরিহিত কালো স্যান্ডো গেঞ্জিটাও দৃশ্যমান। তার উপর শরীরচর্চা করে কৃত্রিম উপায়ে বানানো অ্যাপসগুলোকে একটুখানি স্কিনি স্যান্ডো গেঞ্জির আড়াল করতে পারছে না মোটেই। অন্ধকারে বসে বসে আর চোখে এসবই দেখছিল অরূপ। ঠিক তখনই রুমের লাইট জ্বলে সব কিছু আলোকিত হয়ে যায়। আকস্মাৎ তীক্ষ্ণ আলো চোখে পড়ায় কপাল কুঁচকে চোখ দুটো খিঁচে বন্ধ করে নিল অরূপ। হা করে না থেকে মুখের লালা পরিষ্কার কর। সামনের মনিটরে ধ্যান রেখেই বলল কৃতিক। চোখ বড় বড় করে কৃতিকের মুখের দিকে তাকালো অরূপ। আগের মতোই ভাবলেশীন মুখশ্রী। তবে অরু আর ভাবলেশীন হয়ে বসে থাকতে পারল না। হঠাৎ এরূপ পচানি খেয়ে ভ্যাবাচাকা হয়ে তৎক্ষণাৎ আলগোছে চুল বাঁধতে বাঁধতে দৌড়ে উপরে চলে গেল। তার কয়েক মুহূর্ত পরে আবারও নিচে নেমে অসহায় মুখ নিয়ে কৃতিকের সামনে এসে দাঁড়ায় অরু। কি সমস্যা? ভ্রু কুঁচকে প্রশ্ন ছড়ে কৃতিক। অরুর চোখে মুখে অসহায়ত্ব, কণ্ঠে কাঁদো কাঁদো ভাব। কোনো মনে কান্না আটকে রেখেও বলল, আপা এখনো ফেরেনি? প্রতিদিন তো সন্ধ্যায় ফিরে আসে। তো আমি কি করব? ভাবলেশীন জবাব কৃতিকের। আপনার ফোনটা একটু দিন, আপাকে কল করব। ল্যান্ডলাইন দিয়ে কর। নাম্বার জানি না তো। ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে পকেট থেকে ফোন বের করে অরুর হাতে দেয় কৃতিক। অরু কল করলো। একবার, দুইবার, তিনবার, তাও ধরল না অনু। এত রাত হয়ে গেছে, আপা ফিরছে না, কলও ধরছে না। অযাচিত ভয়েরা যেন আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে ধরল অরুকে। অজস্র খারাপ চিন্তায় পেটের মধ্যে নাড়ি ভুড়ি কেমন উগড়ে আসতে চাইছে, কিন্তু না, সেই সবের বদলে উগড়ে আসলো কান্নারা। অনেক চেষ্টা করেও কৃতিকের সামনে স্থির থাকতে পারল না অরু। ধপ করে মেঝেতে বসে ফুপিয়ে কেঁদে উঠল। আবার সেই একই কান্নার আওয়াজ। অরু কি বোঝে না কোনো এক অজানা কারণে এই আওয়াজে ভেতরটা ছিঁড়ে যায় কৃতিকের। গলা কাটা মুরগির মতোই ছটফট করে ওঠে হৃদয়টা। ইচ্ছে করে সব কিছু ধ্বংস করে ফেলতে। ভেতরে যা হচ্ছে হোক, সেসবকে পাত্তা না দিয়ে আপাতত অরুকে রাম ধমক দিয়েই শুধালো কৃতিক। কি হয়েছে? ভ্যাবা করছিস কেন? আপা কল তুলছে না। এখানে আসার পর থেকে আপা কেমন যেন ব্যস্ত হয়ে গেছে। এখন আবার কলটাও ধরছে না। পার্ট টাইম জব করলে ব্যস্ত হবে না তো কি হবে? মুখ টিপে টিপে বলল কৃতিক। কিছু বলছেন? না, তুই কান্নাকাটি অফ কর। তোর কান্নাকাটির আওয়াজ বিরক্ত লাগে। আমি কাঁদলেও আপনার বিরক্ত লাগে, হাসলেও বিরক্ত লাগে। করবোটা কি আমি? চুপ করে থাকবি। অরু তাই করলো, চুপ হয়ে বসে রইল। এমনিতেই কৃতিকের সামনে কেঁদে ফেলেছে, এখন ভাবতেই কেমন লজ্জা করছে ওর। ও তো এতটাও বাচ্চা স্বভাবের মেয়ে নয়, যথেষ্ট স্ট্রং। অরুর ভাবনার ছেদ ঘটে কৃতিকের আওয়াজে। আমি বের হয়ে আশেপাশে খুঁজে দেখছি, তুই থাক। একটু একটু হেঁচকে তুলে বলল, আমিও যাব, নিয়ে যান না। ম্যাকডোনাল্ডস ক্যাফেটেরিয়ার পার্কিং লটে গাড়ি পার্ক করে আশেপাশের রাস্তায় হাঁটছে কৃতিক আর অরু। ওভারসাইজ ডেনিমের পকেটে হাত ঢুকে গা ছাড়া ভাব নিয়েই হাঁটছে কৃতিক। দেখে মনে হচ্ছে ওর মধ্যে চিন্তার লেশ মাত্র নেই। ওদিকে অরু ভেবে পাচ্ছে না হসপিটালে না নিয়ে গিয়ে ওকে এখানে কেন নিয়ে এলো পাগল লোকটা। আপাতত হসপিটালে। অরু বার কয়েক জিজ্ঞেস করেছে আগ বাড়িয়ে, কিন্তু কৃতিকের সোজা সাপটা উত্তর। আশেপাশে খোঁজ, এখানেই পেয়ে যাবি। অরু সেই তখন থেকে এদিক ওদিকে হন্যে হয়ে ছুটছে। সোডিয়ামের আলোয় যতদূর চোখ যায় কোথাও কোনো মানুষ নেই। ক্যাফেটাও বন্ধ হয়ে গিয়েছে।
খানিকক্ষণ আগে, অথচ অনুর দেখা নেই। আচ্ছা, তোর পেটের মাঝখানে তিলটা কি আসল? যখন ছোট ছিলি তখন তো দেখিনি। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় অরু যখন অনুকে খুঁজতে খুঁজতে পাগল প্রায়, ঠিক তখনই কৃতিক জ্ঞানী ব্যক্তিদের মতো ভাবুক হয়ে এই ছাপড়ি প্রশ্নটা করে বসে। এই মুহূর্তে কৃতিকের কথায় অরু ওর গোপন তিলকের খবর জানায় অবাক হবে, নাকি আহাম্মকের মতো প্রশ্ন করায় গিয়ে ঠাঁটিয়ে থাপ্পড় মারবে, ঠিক বুঝে উঠতে পারল না। যত যাই হোক, বয়সে ওর চেয়ে দ্বিগুণ বড় কৃতিক, তবে কিছু তো কথা শোনানোই যায়। সে উদ্দেশ্যে ঘুরে পেছনে এগিয়ে এলো অরু। তখনই উল্টো দিক থেকে ডাক পড়ল অনুর। অরু, অরু চকিতে পেছনে চাইল, দেখলো খুঁড়িয়ে খুঁড়িয়ে এদিকেই এগিয়ে আসছে আপা, তার সঙ্গে লম্বা মতো একটা ভাইয়া। অনুর হাত ধরে ওকে হাঁটতে সাহায্য করছে। অনুর ছোট্ট শরীরটা লোকটার শীতের কোট দিয়ে আবৃত। লোকটাকে কি হয়, কেনই বা অনুর হাতটা শক্ত করে ধরে রেখেছে, সেসব নিয়ে এই মুহূর্তে এক বিন্দু পরিমাণ মাথা ব্যথা নেই অরুর। ও শুধু দেখছে ওর আপা ব্যথা পেয়েছে, হাঁটতে পারছে না ভালো করে। একদিকে দিয়ে কৃতিক আর অরু এগিয়ে আসে, অন্যদিক দিয়ে অনু আর প্রত্যয় আর কৃতিকের চোখে চোখে কথা আদান প্রদান হলো বোধ করি। কয়েক মুহূর্তের মধ্যে অরু ছুটে গিয়ে গলা জড়িয়ে ধরল অনুর, উৎকণ্ঠা নিয়ে বলল, আপা, আমায় রেখে কোথায় গিয়েছিলি তুই? তোর চিন্তায় চিন্তায় পাগল হয়ে যাচ্ছিলাম আমি। এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল এই অচেনা দেশে আমার আপন বলতে কেউ নেই। অরুর কথায় কৃতিকের মেজাজ আকস্মাৎ তেড়ে উঠল। এইটুকু সামান্য কথায় রাগ লাগার মতো কোনো কারণ খুঁজে পাচ্ছে না কৃতিক। তবুও কয়েক মুহূর্তের জন্য চোখের রং বদলালো ওর, আবারও সেই ভয়ানক তীক্ষ্ণ চাউনি। পরক্ষণেই প্রত্যয়ের সাথে চোখাচোখি হওয়ায় আবারও তা ধপ করেই নিভে গেল। পাছে এসে জড়ো হলো ঠোঁট গলিয়ে একটা রহস্যময়ী ক্রূর হাসি, যে হাসিতে সামিল হলো স্বয়ং প্রত্যয়। ওরা যে কী মনে করে হাসলো সেটা কেবল ওরাই ভালো জানে। অ্যালকোহল আর ব্যথানাশকের সংমিশ্রণে তৈরি মলমটা হাঁটুর থেতলে যাওয়া ক্ষতস্থানে লাগাতে চোখ মুখ খিচে মৃদু আর্তনাদ করে ওঠে অনু। ব্যথা শিথিলের উদ্দেশ্যে আরও মলম লাগাতে লাগাতে ঠোঁট উঁচিয়ে সেখানটায় আলতো করে ফু দিচ্ছে বারবার। হয়েছে ওরও, এইটুকুনি তো ব্যথা, আর মলম লাগাতে হবে না। অরু মুখের আদলে সিরিয়াস ভঙ্গিমা নিয়ে বলে, এইটুকুনি ব্যথা? 2 হাঁটু থেতলে জখম হয়ে গিয়েছে, কি করে এমন হলো বলো তো? অরুর প্রশ্নে অনু নিজেও খানিকটা ভাবনায় ডুবে যায়। সত্যিই তো ব্যথা এটুকুনি হলেও আজকে সেভিয়ারের মতো ওই লোকটা সময় মতো না এলে অনেক ভয়াবহ কিছু ঘটে যেতে পারত। ফার্স্ট ক্লাস কান্ট্রি হওয়ার দরুন আমেরিকার যেমন অনেক অনেক ভালো দিক আছে, তেমনই ভালোর আড়লে ঢাকা কুৎসিত দিকেরও অভাব নেই। আজ তেমনই একটা কুৎসিত ঘটনার সম্মুখীন হতে হয়েছে অনুকে। সন্ধ্যা রাতে শিফট শেষ করে ক্যাফেটেরিয়া থেকে বেরিয়ে অনু গিয়েছিল মায়ের কাছে হসপিটালে। মা আইসিইউতে ভর্তি, খুব একটা পাশে থাকতে হয় না, নার্সরাই খেয়াল রাখেন সর্বক্ষণ। তাই তো পার্ট টাইম জবটা অফারটা পেয়েই লুফে নিয়েছিল অনু। কে জানতো সেই জবই কাল হয়ে এভাবে সামনে দাঁড়াবে ওর। ক্যালিফোর্নিয়া আর সান ফ্রান্সিসকোর মাঝামাঝি এই স্টেটে পাবলিক ট্রান্সপোর্ট নেই বললেই চলে। এখানে পার্সোনাল গাড়িবিহীন চলাফেরা বড়ই দুরূহ ব্যাপার। ক্যাফেটেরিয়া থেকে হসপিটাল অবধি ছোট্ট মোটো একটা বাস স্টপেজ থাকলেও কৃতিকের নির্বিচ্ছিন্ন জনমানবহীন বাড়ি অবধি হেঁটেই যেতে হয় অনুকে। যদিও প্রতিদিন সকালে কোম্পানির বরাদ্দকৃত গাড়িতেই হসপিটালে যায় অনু, কিন্তু বিকালে পার্ট টাইমের কারণে আর গাড়ির ড্রাইভারকে অযথা ঝামেলা দেয় না ও। বাস ধরে আর বাকিটা পথ হেঁটে নিজেই বাড়িতে ফিরে যায়। আজও লাস্ট বাস ধরে কেবলই ক্যাফেটেরিয়ার সামনে স্টপেজে নেমেছিল অনু। তখন সন্ধ্যা রাত মাত্র, তবু পুরো রাস্তা জুড়ে শুনশান নিস্তব্ধতা বিরাজমান। অদূরে কোনো এক হাইওয়ে থেকে আসা সাঁই সাঁই করে কভার্ড ভ্যানের শব্দ ছাড়া টুকরো পাতা ঝরে পড়ার টুকটাপ আওয়াজটা পর্যন্ত অনুপস্থিত। চারিদিকে কেমন গা ছমছমে পরিবেশ। অনু যত দ্রুত সম্ভব পা চালাচ্ছিল বাড়ির পথে। ঠিক তখনই সামনে এসে দাঁড়ায় সেদিন ক্যাফেতে ঝামেলা করা গুন্ডা মতো সে লোকটা।
আজ আর একজন নয়, বরং কয়েকজন ছিল ওরা। সবগুলোই নেশার ঘরে বোধ হয়ে আছে। লোকগুলো কেমন লোভাতুর দৃষ্টি নিক্ষেপ করে চেয়ে আছে ওর পানে। সোডিয়ামের মৃদু আলোয় অনুর চোখে বড্ড বিশ্রী লাগলো সেই চাহনি। ওদের আক্রোশ দেখে মনে হচ্ছে ওরা অনুকে ধরার জন্যই ফাঁদ পেতে বসেছিল। তাছাড়া ওদের ইংরেজি অ্যাকসেন্ট ছিল পুরোপুরি অন্যরকম। শুনেই বোঝা যাচ্ছিল এরা আমেরিকান না, হতে পারে ব্রিটিশ। ব্রিটিশ শব্দটা মাথায় ঘুরতেই অনুর শির দাঁড়াবে বয়ে যায় হিম ধরা ঠান্ডা স্রোত। ব্রিটিশরা স্বাভাবিকের তুলনায় অধিক উগ্র মেজাজের আর প্রতিশোধ পরায়ণ হয়। আর মানে কি এরা রিভেঞ্জ নিতে এসেছে? কথাটা ভেবেই অনু এক পা দুপা করে পেছাতে শুরু করে। তারপর আর এক সেকেন্ডেও সময় নষ্ট না করে চোখ খিঁচে দৌড়াতে শুরু করে পথের উল্টো দিকে। একবার পেছনে তাকালে দেখতে পায় ওই বাজে লোকগুলো এখনও ওর পিছু ছাড়েনি, বরং স্বগতিতে ওকে ধরার জন্য ধেয়ে আসছে। পেছনে তাকিয়ে দৌড়াতে দৌড়াতে হুট করে পায়ের স্যান্ডেল ছেড়ে সামনের শুকনো পিচ ঢালা কাঁচের মতো ধারালো রাস্তায় হোঁচট খেয়ে পড়ে যায় ও। তৎক্ষণাৎ দুই হাঁটুতে প্রচণ্ড ব্যথা পেয়ে মা গো বলে আর্তনাদ করে ওঠে অনু। হাঁটুর অবস্থা বেগতিক, তবুও হাঁপাতে হাঁপাতে পেছনে ফিরে তাকিয়ে অনু দেখতে পায় লোকগুলো খুব কাছে চলে এসেছে। আর দুপা এগুলোই হয়তো ধরে ফেলবে ওকে। আর তারপর কি হবে? অনু কি আর কখনো বেঁচে ফিরতে পারবে? অজস্র দানা বাঁধা ভয়ের তোপে থরথর করে কাঁপছিল অনু। ঠিক তখনই ওর ডান হাতটা টেনে ধরে ওকে নিয়েই দৌড়াতে শুরু করলো কেউ। ওর 5 আঙ্গুলের ভাঁজে নিজের 5 আঙ্গুল ঢুকিয়ে সামনের দিকে দৌড়াচ্ছে লোকটা। অনু নিজেও তার সাথেই দৌড়াচ্ছে, তবে পায়ের ব্যথার কারণে তালে তাল মেলাতে পারছে না। কাম অন, আমি কোনো সিনেমার হিরো নই যে ওদের সাথে একা ফাইট করে আপনাকে বাঁচাবো। আপাতত দুইজনের সেফটির জন্য আমাদের পালাতে হবে, পরে না হয় ওদের দেখে নেব। দৌড়াতে দৌড়াতে সামনে তাকিয়ে কথা বলছে লোকটা। রোদ লাইটের আলোয় ছুটতে থাকা লোকটাকে ভালো করে বড় করল অনু। মেরুন কালার শার্ট আর চোখে চিকন ফ্রেমের চশমা পরিহিত ফর্সা গরনের এই যুবককেও চেনে। হ্যাঁ, সেদিন ক্যাফেতে এই লোকটাই ওকে বাঁচিয়েছিল ওই গরম কফিটার হাত থেকে, আর আজ আবারও ওই বাঁচালো। কে এই লোক? কোনো এঞ্জেল নয় তো? না হলে বিপদের সময় কেন পাওয়া যায় তাকে? হালকা বাদামি চুলওয়ালা ক্লিন শেভ করা পাতলা গরনের লোকটা দেখতে যতটা সুদর্শন, তার কণ্ঠস্বরটা তার থেকেও বেশি আকর্ষণীয় আর ডিপ। অনুর ভাবনার ছেদ ঘটে লোকটার হ্যাচকা টানে। এই মুহূর্তে একটা উডেন হাউসের আড়ালে লুকিয়ে আছে ওরা। অল্প একটু জায়গায় দুজন খুব আঁটো সাঁটো বেঁধে দাঁড়িয়েছে। অনু চেষ্টা করছে লোকটার থেকে দূরত্ব বজায় রাখার, কিন্তু লোকটা নিজের অজান্তেই শক্ত হাতে ওর কোমর চেপে ধরে সতর্ক দৃষ্টিপাত করে রাস্তার দিকে তাকিয়ে আছে। আর অনু তাকিয়ে আছে চশমার আড়ালে একজোড়া ধূসর মনির চোখের দিকে। এভাবেই বিনা বাক্যে শুধু শ্বাস প্রশ্বাস আদান প্রদানে কিছুক্ষণ সময় অতিবাহিত হয়। প্রত্যয় স্বস্তির নিঃশ্বাস ছেড়ে ওর দিকে তাকিয়ে বলে, চলে গিয়েছে ওরা, আর রিস্ক নেই। চোখে চোখ পড়তে অনু ধরা পড়ে যাওয়ার চোরের মতো ওর চোখ থেকে তৎক্ষণাৎ চোখ সরিয়ে নিল। ব্যাপারটা ঠাউর করতে পেরে প্রত্যয় দুষ্টু হেসে হিসিয়ে বলল, হাউ সিনেম্যাটিক। সেসব কথা ভেবে আবারও এক চিলতে লজ্জা মাখানো হাসি খেলে গেল অনুর ঠোঁটে। অনুর এমন উদ্ভট হাসির কারণ খুঁজে পায় না অরু, তাই বিভ্রান্ত হয়ে বলে, এই আপা, পাগলের মতো হাসছিস কেন একা একা? অনু ভ্রু কুচকে নিজের পা থেকে অরুর হাতটা সরিয়ে দিয়ে কমফর্টার মুড়ি দিতে দিতে বলে, যা তো ঘুমাবো। অরু নিজের ঠোঁট উল্টে বলে, আশ্চর্য, লজ্জা পাওয়ার কি হলো? আমি কি তোর শ্বশুর না ভাসুর? দেখতে দেখতে কখন যে কৃতিকের এই ছোট্ট ডুপ্লেক্স বাড়িটায় একটা মাস কাটিয়ে দিল টেরই পায়নি অরু। সময় যে কেন এত তাড়াতাড়ি চলে যায় কে জানে। ডাক্তার বলেছে আজমেরি শেখের ওপেন হার্ট সার্জারি প্রয়োজন, তবে এত বড় সার্জারির জন্য আজমেরি হক প্রস্তুত নন। দীর্ঘদিন সুচিকিৎসার অভাবে তার শরীরে বিভিন্ন জটিল সমস্যা দেখা দিয়েছে। সেগুলো ট্রিটমেন্ট চলাকালীন ওপেন হার্ট সার্জারি সম্ভব নয়।
অন্যান্য শারীরিক সমস্যার উন্নতি হলে তবেই বড় সার্জারি করানো হবে। তাই এই পুরো প্রসেসটায় 1 বছর বা তার বেশিও সময় লেগে যেতে পারে। অনু আর অরুর কিছুই করার নেই। মাকে সুস্থ করতে হলে ধৈর্য ধরতে হবে, কারণ দুনিয়াতে মা ছাড়া ওদের সত্যিকারে আপন বলতে আর কেউ নেই। এর মাঝে অনু কৃতিককে অনুরোধ করেছে অরুকে যাতে একটা ছোটোখাটো ভার্সিটিতে অ্যাডমিশন করিয়ে দেয়, কারণ বছরের পর বছর তো আর পড়াশোনা বন্ধ করে রাখা সম্ভব নয়। অনু না হয় নিজের শখ আহ্লাদ বিসর্জন দিয়েছে, তাই বলে কি অরুকেও দিতে হবে? অরু ভেবেছিল কৃতিক এক বাক্যে না করে দেবে, কিন্তু তেমন কিছুই হয়নি। উল্টে কৃতিক আগ বাড়িয়ে জিজ্ঞেস করেছিল অরুর কোনো চয়েস আছে কিনা। গত 1 মাসে সব মিলিয়ে বড়জোর হলে দিন 10 মতো অরুর আর কৃতিকের দেখা হয়েছে। কৃতিক বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকে, কখন আসে কখন যায় সেটাও জানে না অরুরা। কৃতিক যখন হলরুমে বসে গেম খেলতো তখনই কেবল 2-1 সময় বেখেয়ালে দেখা হয়ে যেত। এছাড়া কৃতিকের দেখা খুব একটা পায়নি অরু। মোদ্দা কথা, একই বাড়িতে থাকা সত্ত্বেও সম্পর্কের মতোই ওদের 3 জনের মাঝে ছিল বিশাল জড়তার প্রাচীর। কিন্তু এই প্রাচীর কতদিন স্থির থাকে কে জানে। কৃতিকের মতো বেপরোয়া আর একরোখা স্বভাবের মানুষের জন্য এই প্রাচীর ভেঙে ফেলা খুব কঠিন কিছু নয় বই কি। ক্যালিফোর্নিয়ার এদিকে মেঘের আর পৌষের শীত বলে কিছু নেই। হাতে গোনা 2-3টে মাস ছাড়া বাকি সময়টাই শীতকাল এখানে। তার মধ্যে কখনো কখনো শীতকালকে সর্বা হটিয়ে বর্ষাকাল নেমে আসে ধরণী জুড়ে। তখন শীত বর্ষা দুটোর মিশ্রণে রাত দিন সমান হয়ে যায় এদেশে। আজ তেমনই একটা দিন। গত রাত থেকেই বাইরে বর্ষাকাল শুরু হয়ে গিয়েছে। খানিক বাতে বাতে পশ্চিম আকাশে গুড়গুড়িয়ে মেঘ ডাকছে, আর দফায় দফায় এক পশলা বৃষ্টি। সূর্য না ওঠার দরুন ঠান্ডারাও যেন জেঁকে বসেছে একদম। এই আলো আঁধারি আবহাওয়ার মাঝেও অরুর মনটা আজ ভীষণ ভালো। কেনই বা ভালো থাকবে না? সান ফ্রান্সিসকো স্টেট ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হয়েছে ওর। আগামীকাল থেকে আবারও নতুন করে পড়াশোনার অধ্যায় শুরু হবে ওর জীবনে। না, নিজের জীবনের ওপর যতটা অভিযোগ করেছিল ততটাও খারাপ নয় জীবনটা। সেই খুশিতে সকাল সকাল রান্না চড়িয়ে কিচেনে কাউন্টারের ওপর পা দুলিয়ে বসে। বিশাল লম্বা বেনিটাকে হাতে নিয়ে নাড়াতে নাড়াতে গুনগুনিয়ে গাইছে অরু। ব্যাস, এতটুকুই গেয়েছিল ও তখনই বাইরের কলিং বেলটা বাজ খায় আওয়াজ তুলে বেঁচে ওঠে। অরু লাফ দিয়ে কাউন্টার থেকে নেমে তাড়াহুড়ো করে গিয়ে দরজা খুলে দেখে বাইরে কেউ নেই, তবে ফ্রন্ট ইয়ার্ডে যে বেঞ্চিটা রয়েছে তার উপর কিছু একটা রাখা। দরজার সামনে থেকে ছাতাটা কুড়িয়ে সেটা নিয়েই অরু বেঞ্চের কাছে এগিয়ে গেল। গিয়ে দেখলো তাজা টকটকে লাল গোলাপের একটা বুকে, তার মাঝখানে উইশ কাট। ফোটা ফোটা বাড়িধারা জমে ফুলগুলোকে আরও বেশি সতেজ দেখাচ্ছে। প্রথমে তাজা গোলাপে মুখ ডুবিয়ে প্রাণ ভরে শ্বাস নিল অরু। তারপর উইশ কার্ডটা খুলে পড়তে শুরু করলো, যেখানে গুটি গুটি ইংরেজি অক্ষরে লেখা। ব্যাস এতটুকুই। উইশ কার্ডটা পড়ে ভ্রু কুচকে ডুপ্লেক্স বাড়িটার দোতলার কর্নারের রুমটায় দৃষ্টি নিক্ষেপ করে অরু, যেখানে এই মুহূর্তে কৃতিক ঘুমিয়ে আছে। প্রায় 2 দিন পর কাল মাঝরাতে বাড়ি ফিরেছিল কৃতিক। রাতে যখন অরু পানি পান করতে নিচে নেমে আসে তখনই দেখতে পায় কৃতিককে। অন্ধকার রুমে কাউচের ওপর বসে মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে নিজের পায়ে নিজেই ব্যান্ডেজ করছে সে। ব্যান্ডেজ করা হয়ে গেলে গায়ের জামা কাপড়গুলো ওখানেই ছুঁড়ে ফেলে দিয়ে খোঁড়াতে খোঁড়াতে নিজের রুমে চলে যায় কৃতিক। পরে অবশ্য অরু নিজেই কৃতিকের জামা কাপড়গুলো লন্ড্রিতে দিয়েছিল, কিন্তু ক্ষত কী করে হলো সেটা আর জিজ্ঞেস করার আর সাহস হয়ে ওঠেনি। দেখা গেল জিজ্ঞেস করতে গেলে উল্টে থাপ্পড় মেরে গাল লাল করে দিল। যেচে পড়ে মান সম্মান খাওয়ানোর ইচ্ছে নেই অরুর। তার উপর কথায় কথায় যে অপমান সহ্য করে সেই ঢের। মনে মনে কথাগুলো ভেবে নিয়ে বুকে সমেত ঘরে চলে এলো অরু। বেলা তখন 10টা কি 11টা। বাইরে বৃষ্টি নেই, তবে কালো মেঘে ছেয়ে আছে চারিপাশ। তখনই একেবারে তৈরি হয়ে একটা ব্ল্যাক বেল্টের ঘড়ি হাতে প্যাঁচাতে প্যাঁচাতে নিচে নামলো কৃতিক।
দেখেই মনে হচ্ছে বাইরে যাবে, তবে যাওয়ার আগে বাঁধ সাথে ওরু। তাজা গোলাপের বুকেটা সামনে বাড়িয়ে দিয়ে একগাল হেসে বলে, হ্যাপি বার্থডে ভাইয়া। ভাইয়া শব্দটা উচ্চারণ করতে অরুর একটু কষ্টই হলো বই কি। কৃতিক কোনো প্রতিক্রিয়া করতে পারল না। তার আগেই একের পর এক গগন কাঁপানো হাঁচি দিতে শুরু করলো ও। কৃতিক একাধারে হাঁচি দিয়েই যাচ্ছে। হাঁচি দিতে দিতে ওর নাকের ডগা লাল বর্ণ ধারণ করেছে। হুট করে কৃতিকের এমন বিরূপ প্রতিক্রিয়ায় অরু একটু ভড়কে যায়। ব্যস্ত ভঙ্গিতে বলে, কি হয়েছে আপনার, ঠিক আছেন? কৃতিক হাঁচির মাঝে মাঝেই জবাব দেয়, ইডিয়েট, ওটাকে সরা, রোজে আমার অ্যালার্জি আছে। এই প্রায় মিনিট 10 পর একটু স্বাভাবিক হয়ে কৃতিক যখন আবারও বাইরের উদ্দেশ্যে পা বাড়ায়, তখন দ্বিতীয়বারের মতন পিছু ডেকে ওঠে ওরু। কৃতিক বিরক্ত হয়ে দাঁতে দাঁত চেপে বলে, হোয়াট হ্যাপেন্ড অরু? কি চাইছিস তুই? না মানে কোথাও যাচ্ছেন? ভার্সিটিতে যাচ্ছি, এক্সাম আছে। আর কিছু? মা আপনি তো 30+, এখনো পড়াশোনা শেষ করতে পারেননি? আমার নয়, আমার স্টুডেন্টদের এক্সাম আছে। অ্যান্ড তুই কি ঘুরিয়ে পেঁচিয়ে আমাকে বয়সের খোঁটা দিলি? অরু সচকিত হয়ে এইদিক ওদিক মাথা নাড়ালো, তবে এটা বুঝতে পারল না এত ধন সম্পদ প্রতিপত্তি থাকা সত্ত্বেও কিসের অভাবে কৃতিকের বিজনেস ছেড়ে দিয়ে চাকরি করে। শুনে রাখ, যদি দিয়েও থাকিস আমার লস নেই, বরং তোরই লস। দেখবি দিন শেষে তোর কপালেও একটা বুড়ো বর জুটবে। অরু মুখ কাচুমাচু করে বলল, এভাবে কেন অভিশাপ দিচ্ছেন? কি ক্ষতি করেছি আপনার? কৃতিক একটু ব্যথাতুর হাসি হাসলো, অতঃপর বলল, সিরিয়াসলি? আমার এইজের কাউকে বিয়ে করাটা তোর কাছে অভিশাপের মতো? অরু মনে মনে বলল, অবশ্যই, আমি তো নিখিল ভাইয়ের মতো ইমিডিয়েট সিনিয়র কাউকে বিয়ে করব। অরু চুপ হয়ে গিয়েছে দেখে কৃতিক ঘড়িতে নজর দিয়ে দ্রুত হাঁটা দিল। তখন আবারও দৌড়ে ওর সামনে গিয়ে দাঁড়ালো অরু। অরুর বলা একটু আগের কথায় কৃতিকের মেজাজ এমনিতেই তুঙ্গে, তার ওপর এখন বারবার পথ আটকাচ্ছে মেয়েটা। কি চাইছে ও? রাগে তোপে দাঁত কটমট করতে করতে কৃতিক বলে, কি চাই? যাবি আমার সাথে? পকেটে করে নিয়ে যাব? উঠবি পকেটে? আয় তাহলে। অরু এদিক ওদিক মাথা নাড়ায়। মাথা গরম হয়ে আছে অরু, রাস্তা ছাড়, নয়তো তোর ওই নরম গালে কষিয়ে একটা থাপ্পড় দেবো আমি, যেটা আমি দিতে চাচ্ছি না। অরু শুকনো ঢোক গেলে একটা প্যাকেট এগিয়ে দিল কৃতিকের মুখের দিকে। কৃতিক ভ্রু কুঞ্চিত করে বলল, এটা কি? অরু ভয় ভয় মাথা নিচু করে জবাব দেয়, পায়েস, আজ আপনার জন্মদিন তাই। জানেন আপা বলে আমার হাতে ডেজার্ট নাকি অমৃত। সম্পর্ক যেমনই হোক না কেন, আপনি তো আমার ভাইয়েরই মতো, তাই না? অরুর বলা শেষ কথাটা তীরের ফলার মতোই মস্তিষ্কে গিয়ে আঘাত করলো কৃতিককে। ও চুপচাপ প্যাকেটটা হাতে নিল, অতঃপর 2 কদম এগিয়ে গিয়ে প্যাকেটটা ময়লার বিনে ফেলে দিয়ে চোয়াল শক্ত করে অরুর দিকে আগুন ঝরা দৃষ্টি নিক্ষেপ করে বলল, Shame on your fucking sympathy. তারপর হুড়মুড় করে বেরিয়ে গেল গেট ছাড়িয়ে। অরু এখনও একই জায়গায় শটান দাঁড়িয়ে, না চাইতেও এভাবেই বারবার অপমানিত হতে হয় কৃতিকের কাছে। কই, অনুর সাথে তো এমন আচরণ করে না, শুধু ওর সাথেই কেন? ওর উপর কিসের এত রাগ কৃতিকের ভেবে পায় না অরু। তাছাড়া ও তো কোনো সিম্প্যাথি দেখানোর জন্য ডেজার্টটা বানায়নি, বরং অনেকটা ভালোবাসা আর আন্তরিকতা থেকেই তো বানিয়েছিল। যেখানে ও নিজেরই করুণা অপছন্দ, সেখানে ও কিনা কাউকে করুণা করবে, তাও আবার জায়ান কৃতিককে, যার করুণায় বেঁচে আছে ওরা। হাস্যকর। তাহলে কৃতিক আদতে কোন করুণার কথা বোঝালো? হোয়াট ডিড হি মিন? রাস্তার সাইডে স্থির দাঁড়িয়ে থাকা চেনা পরিচিত মার্সিডিজ গাড়িটা দেখে বেশ অবাক হলো সায়র। মনে মনে ভাবলো, মাঝ রাস্তায় কৃতিক গাড়ি থামিয়ে করছেটা কি? আশ্চর্য। তৎক্ষণাৎ নিজের গাড়ির ব্রেক কষে রাস্তা পার হয়ে স্থির গাড়ির জানালার গ্লাসে আঙুল দিয়ে 2-3 বার টোকা দিল। ভেতর থেকে সায়রকে দেখতে পেয়ে জানালার কাঁচ নামিয়ে কৃতিক বলে, কি সমস্যা? অনেক সমস্যা। এই বলে গাড়ির ভেতর এসে বসে পড়ে সায়র। গাড়িতে বসা মাত্রই কৃতিকের দিকে তাকিয়ে সায়র যা দেখলো তাতে আপাতত ওর চোখ কপালে। গাড়িতে ঢুকে সায়র দেখতে পায় কৃতিক আরাম করে বসে 1 টাইম চামচ দিয়ে পায়েস খাচ্ছে।
সায়র সন্দিহান হয়ে চোখ ছোট ছোট করে বলল, তুই এই রাস্তার মাঝখানে পায়েস কোথায় পেলি? কৃতিক খেতে খেতে বাম হাত উঁচিয়ে পেছনের ডাস্টবিনটির দিকে দেখিয়ে দিল। কৃতিকের কথায় সায়র চোখ মুখ কুঁচকে ফেলল। অবিশ্বাস্যের সুরে বলল, কি, তুই ডাস্টবিন থেকে খাবার তুলে খাচ্ছিস? কৃতিক ওপর নিচ মাথা নাড়ালো। সি কৃতিক, সি, তুই এখনো এতটাও অসহায় হয়ে যাসনি যে ওখান থেকে খাবার তুলে খেতে হবে তোর। আমরা এখনো আছি কি করতে? বাই দ্য ওয়ে, আমাকে একটু দে, ইটস লুক ইয়ামি। সরি ব্রো, এটার এক চিমটি ভাগও আমি কাউকে দিতে রাজি নই, ইভেন কোনো দিনও না। পুরোটা আমার। তারপর বিড়বিড়িয়ে অস্পষ্ট সুরে বলে, বউ পুরোটাই আমার, অনলি মাইন। সায়র বোঝার চেষ্টা করে বলল, তুই আবার ডেসার্টের প্রতি এতটা আপসেট কবে হলি? কৃতিক মনে মনে বলে, ঠিকই বলেছিস, শি ইজ মাই ডেজার্ট। কথাটা বলতে গিয়ে এক চিলতে মৃদু হাসি খেলে গেল ওর ডার্ক ব্রাউন ঠোঁট জুড়ে। তারপর আবারও তলিয়ে যায় গভীর ভাবনায়। আনমনে বিড়বিড়িয়ে বলে, তোর আবার ঠিকই বলে হার্টবিট, তোর রান্না করা ডেজার্ট অমৃত। কৃতিকের কথার টোন ধরতে পারছে না সায়র। ও কখনোই এতটা নরম সুরে ঠোঁটে হাসি রেখে কথা বলতে দেখেনি কৃতিককে। জায়ান কৃতিক অলওয়েজ স্ট্রং থাকতে পছন্দ করে, উইক বিহেভিয়ার ওর দ্বারা হয় না। তাহলে হুট করে হলোটা কি ভাবছে সায়র। একমাত্র ড্রাঙ্ক হলেই এমন আচরণ করে কৃতিক। তাই উদ্গ্রীব হয়ে সায়র শুধালো, আর ইউ ওকে ব্রো? কৃতিক কুটিল হেসে জবাব দেয়, One day you will meet someone, Sayor, and it will literally take your breath away. তখন ভালো মন্দ, ঠিক বেঠিক, উচিত অনুচিত কোনোটাই মস্তিষ্কে আটকায় না। যা এসে হৃদয়ে আটকায় সেটা হলো কাছে পাবার প্রবণতা। অ্যাট এনি কস্ট তাকে চাই। ইউ নো হোয়াট, আমি জায়ান কৃতিক চৌধুরী মাত্র ডাস্টবিন থেকে তুলে এনে খাবার খেয়েছি। ইট ওয়াজ ওয়ার্ম অ্যান্ড আই ফিল সো মাচ হ্যাপি। সায়র ওর কথার আগামাথা কিছুই বুঝতে পারল না। কার কথা বলছে ও, আর কেনই বা বলছে? আগে তো কখনো বলেনি। ইভেন প্রেম ভালোবাসা এই সমস্ত কথা শুনলেও রেগে মেগে আগুন হয়ে যেত যে মানুষটা, তার হঠাৎ হলোটা কি আজ? চকিতে প্রশ্ন ছুড়ল সায়র। ব্রো, ওই ডেজার্ট কিছু মেশানো ছিল না তো? কৃতিক জবাব দেয় না, শুধু বাঁকা হেসে গাড়ি স্টার্ট দিতে দিতে আনমনে বলে, ছিল তো আমার হার্টবিটের ছোঁয়া, অ্যান্ড ইটস মাই পার্সোনাল ড্রাগ। সন্ধ্যা হতে না হতে ঝুম বৃষ্টি নেমেছে আকাশ বাতাস ছাপিয়ে। বাড়িতে বিদ্যুৎ নেই, মোম জ্বালিয়ে রেখেছে অরূপ। অনু একটু আগেই কল দিয়ে জানিয়ে দিয়েছে বৃষ্টিতে হসপিটালে আটকা পড়েছে, যাতে অরু চিন্তা না করে। অরু মাত্রই কথা শেষ করে ওপরে চলে যাচ্ছিল, তখনই গেট খুলে ভেতরে ঢোকে বৃষ্টিতে ভিজে জুবুধুবু হয়ে যাওয়া কৃতিক। মোমের আলোয় থরথর করে কাঁপতে থাকা কৃতিককে দেখে মায়া হলো অরুর। ও এগিয়ে গিয়ে কিছু লাগবে কিনা জিজ্ঞেস করতে চাইল, কিন্তু তখনই সকালের সেই অপমানের কথা মনে পড়তে আবারও পিছু হেঁটে পা বাড়ালো নিজের ঘরের দিকে। তবে দুপা সিঁড়ির দিকে এগোতেই পেছন থেকে কাট আওয়াজ ভেসে এলো কৃতিকের। দেখছি শীতে কাঁপছি, তবুও টাওয়েল এগিয়ে না দিয়ে চলে যাচ্ছিস। আক্কেল কি পানির সাথে গুলে খেয়েছিস? অরু একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে, নিয়ে আসছি। ওপর থেকে টাওয়েল নিয়ে এসে চেহারায় একটু রাগি রাগি ভাব করে এগিয়ে যায় কৃতিকের কাছে। অরু টাওয়েল দেওয়ার জন্য হাত বাড়াতেই কৃতিক খপ করে অরুর হাত সহ টাওয়েলটা ধরে নেয়। তারপর ওর হাত দিয়ে নিজের মতো করে চুল মুছতে থাকে। আরে আরে কি করছেন, লাগছে তো হাতে। ভাত তো আমার থেকে বেশি খাস, তাহলে লাগে কেন? খাওয়ার খোটা দিচ্ছেন? তুই আমার সব সম্পত্তি খেয়ে ফেললেও সেটা দেব না। কি বললেন? অরুর কথার পিঠে কৃতিক কিছু বলতে যাবে, ঠিক তখনই দরজা খুলে এলিজা, অর্ণব, সায়র, ক্যাথলিন সবাই এক সুরে চেঁচিয়ে বলে ওঠে, সারপ্রাইজ! ওদিকে কারো উপস্থিতি টের পেতেই অরুকে এক ঝটকায় দূরে সরিয়ে দেয় কৃতিক। অরু মেঝেতে ছিটকে পড়ে, আর্তনাদ করে বলে ওঠে, আমার কোমর।